স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন কাল, সংবর্ধনার ব্যাপক প্রস্তুতি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, বললেন শফিকুল আলম। রামপুরায় ২৮ জনকে হত্যা, সেনা কর্মকর্তা সহ ৪ জনের বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ ২০ জানুয়ারি। এবারে বিস্তারিত। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে কাল জন্মভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বরণ করতে ঢাকায় আসছেন বিভিন্ন জেলার লাখো নেতাকর্মী। শেষ হয়েছে অপেক্ষা, অবশেষে বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বরিশালে এ উপলক্ষে আনন্দ র্যালি হয়েছে। বাস ও লঞ্চে ঢাকায় আসছেন লক্ষাধিক নেতাকর্মী। সেখানে সারা বাংলাদেশ থেকে আমরা সবাই উপস্থিত হব। বরিশাল লঞ্চঘাট থেকে 4টি লঞ্চ এবং প্রায় 50টির উপরে বাস যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা। তারেক রহমানকে স্বাগত জানাতে ভোলা থেকে ঢাকায় বিএনপির গণযাত্রা শুরু হয়েছে। বুধবার সন্ধ্যার পর ভোলা থেকে 10টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। বগুড়ায় 12টি উপজেলা সহ জেলার বিভিন্ন ইউনিট থেকে ঢাকার পথে প্রায় 500টি বাস নিয়ে নেতাকর্মীরা যাত্রা শুরু করেছেন। এছাড়া ব্যক্তিগত উদ্যোগে অনেক নেতাকর্মী মাইক্রোবাস ও প্রাইভেট কারে ঢাকার পথে রওনা হয়েছেন। বাংলাদেশের 17 বছর পর আমাদের মাঝে ফিরে আসছে আমাদের জিয়া পরিবারের বিএনপির একটা ঈদের দিন বলা চলে। বাংলাদেশের 18 কোটি জনতা তাকে দেখার জন্য উৎফুল্ল হয়ে আছে। রাজশাহী থেকে কোনো স্পেশাল ট্রেন না থাকলেও নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হয়েছে। এছাড়া পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতায় 25 ডিসেম্বর 4 জোড়া স্পেশাল ট্রেন চলাচল করবে। যে ইউনিট আছে আমরা সবাই ঢাকা শহরে যাচ্ছি তাকে আনন্দের সাথে বরণ করে নিতে। বিপুল পরিমাণ নেতাকর্মী গেছে, আজকে যাবে, গতকালকে গেছে, আজকে যাবে। সকলে এক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের এই দিনটাকে ঐতিহাসিক স্মরণীয় হিসেবে আমরা রাখছি। প্রিয় নেতার আগমনে সারা দেশ থেকে ট্রেন, বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কারে করে ঢাকায় আসছেন নেতাকর্মীরা। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। দর্শক, তারেক রহমানের দেশে আসা উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের ঢাকায় আসার খবর জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছেন। বরিশাল থেকে মুর্তজা জুয়েল এবং পটুয়াখালী থেকে যোগ দিয়েছেন মোহাম্মদ ইমরান। শুরুতে যাচ্ছি মুর্তজা জুয়েলের কাছে। মুর্তজা, ঢাকার পথে যারা রওনা হয়েছেন বরিশাল থেকে বিএনপি নেতাকর্মীরা, তারা কি বলছেন আমাদেরকে জানাবেন বিস্তারিত। আর ভিড় কেমন দেখছেন? আনোয়ার, আপনি জানেন যে 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন উপলক্ষে তাকে বরণ করে নিতে গোটা দক্ষিণাঞ্চলের বিএনপি নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিশেষ করে দক্ষিণাঞ্চল তথা বরিশাল বিভাগ কিন্তু বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত সারা দেশে। স্বাধীনতা পরবর্তী এখানকার আসনগুলোতে কিন্তু বেশিরভাগ সময় বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছে। এর ফলে কিন্তু আসলে এই অঞ্চলের মানুষের আগ্রহ এবং আকাঙ্ক্ষা, প্রত্যাশা এবং উচ্ছ্বাস একটু কিন্তু বেশি অন্যান্য জায়গার তুলনায় আমরা লক্ষ্য করছি। বিশেষ করে বরিশাল বিএনপির জেলা এবং মহানগর কমিটি আজকে তারা দুপুরে পৃথক পৃথক র্যালি এবং সভা করেছে কিভাবে আসলে এই সংবর্ধনা অনুষ্ঠান সফল করা যায় এবং সফলভাবে তারা সেখানে গিয়ে পৌঁছতে পারেন। বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার এবং সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির তারা আমাদেরকে বলেছেন যে লঞ্চ যোগে 4টি লঞ্চ রিজার্ভ করা হয়েছে। 4টি লঞ্চে প্রায় 15 থেকে 20,000 নেতাকর্মী যেতে পারবেন এবং কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে 50টি বাস ভাড়া করা হয়েছে এবং অসংখ্য নেতাকর্মী তাদের ব্যক্তিগত গাড়িতে এবং বিক্ষিপ্তভাবেও ঢাকাতে গিয়ে সমাবেশের স্থলে তারা একত্রিত হয়ে তাদের দলীয় প্রধানকে সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তারা বলেছেন যে মূলত সদরঘাট থেকে এবং বাসস্ট্যান্ড থেকে নেতাকর্মীরা গিয়ে একত্রিত হয়ে তারা যে সংবর্ধনা স্থল 300 ফিট এলাকা ঢাকার পূর্বাঞ্চলের কাছাকাছি সেখানে তারা সেই অভিমুখে রওনা করবেন। সমাবেশের স্থলে যে পর্যন্ত তারা আগাতে পারে সেখানে গিয়ে তারা একত্রিত হবেন এবং এই লক্ষ্যে কিন্তু এখানকার 1 লক্ষ নেতাকর্মীর তারা পরিকল্পনা করেছেন
দিয়েছেন এবং তাদের যাওয়া আসার ব্যবস্থা, যাতায়াত ভাড়া এবং তাদের খাওয়া দাওয়া সকল ধরনের ব্যবস্থা কিন্তু সংগঠনের পক্ষ থেকে করা হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কারণ আপনি জানেন যে ইতিমধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘোষণা করেছে এবং স্থানীয়ভাবে নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছে যে আজ সন্ধ্যা বাংলাদেশ সময় রাত 12:15 এবং লন্ডন সময় 15 লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের BG202 ফ্লাইটে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন এবং তার সঙ্গে তার স্ত্রী এবং কন্যা থাকবেন এবং তারা সিলেট ওসমানী বিমানবন্দর হয়ে ঢাকার শাহজালাল বিমানবন্দরে আগামীকাল 12:15 অর্থাৎ 11:45 থেকে 12:15 মধ্যে তার বিমানটি অবতরণ করবে এবং সেখান থেকে তিনি তার মায়ের হাসপাতালে ধন্যবাদ দেখা করবেন। দর্শক, আমরা এবারে যাচ্ছি পটুয়াখালীতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, কালকে তারেক রহমান দেশে ফিরছেন, নেতাকর্মীরা ঢাকার দিকে আসছেন, এই ব্যাপারে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের জানাবেন? আনোয়ার, দেখুন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পটুয়াখালীর বিএনপি নেতাকর্মীদের মাঝে কিন্তু এক ধরনের উৎসবের আমেজ আসলে বিরাজ করছে। আমরা দেখেছি বেশ কয়েকদিন ধরে তারেক রহমান দেশে আসার খবরে বিএনপির পক্ষ থেকে মিটিং করা হয়েছে, বিভিন্ন সভা সমাবেশ কিন্তু করা হয়েছে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং পটুয়াখালী থেকে কিন্তু তাকে বরণ করার জন্য অন্তত 50,000 নেতাকর্মী কিন্তু ঢাকার উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়েছে। ইতিমধ্যে পটুয়াখালী বাস টার্মিনাল থেকে কিন্তু সুন্দরবন 9 নামের একটি লঞ্চ কিন্তু কিছুক্ষণ আগে ছেড়ে গিয়েছে। কিছুক্ষণ পরে কাঞ্চন নামের আরো একটি লঞ্চ কিন্তু আসলে পটুয়াখালী থেকে ছেড়ে যাবে। সুন্দরবন 9 নামের যে লঞ্চটি যাচ্ছে সেই লঞ্চে কিন্তু 2000 নেতাকর্মী অর্থাৎ যুবদল সেটি রিজার্ভ করছে এবং 2000 নেতাকর্মী কিন্তু সেই লঞ্চে যাচ্ছে। এবং কাঞ্চন যে নামের যে লঞ্চটি আছে সেটি কিন্তু জেলা বিএনপি রিজার্ভ করেছে, সেই লঞ্চে কিন্তু অন্তত 3000 নেতাকর্মী যাবে। এবং এছাড়া আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন বাস টার্মিনালে জেলার যে 8টি উপজেলা রয়েছে, 8টি উপজেলার বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখেছি বিএনপি নেতাকর্মীরা কিন্তু উৎসাহ উদ্দীপনা নিয়ে বাসে, প্রাইভেট কারে, মাইক্রোবাসে তারা যেভাবে পারছে সেভাবে কিন্তু আসলে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। বিএনপির আসলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা বিএনপির কাছে এই অঞ্চলের মানুষের কাছে কিন্তু এক ধরনের প্রত্যাশা রয়েছে, বিএনপি ক্ষমতায় গেলে এই এলাকার ব্যাপক উন্নয়ন করবে সেই লক্ষ্যে এবং তারেক রহমানের প্রতি তাদের ভালোবাসার দেখানোর জন্য তারা কিন্তু আসলে এই তারেক রহমানকে বরণ করতে আসলে তারা ঢাকার উদ্দেশ্যে গিয়েছে। তো আনোয়ার, পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। জি, ইমরান এবং জুয়েল, আপনাদের দুজনকেই ধন্যবাদ। বিএনপিতে যোগ দিয়েছেন এলডিপির রেদওয়ান আহমেদ। তাকে কুমিল্লার 7 আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি। বুধবার রাজধানীর গুলশানে রেদওয়ান আহমেদের যোগদান অনুষ্ঠানে বিএনপি মহাসচিব জানান, শরিকদের জন্য আরও 9টি আসন ছেড়েছে বিএনপি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিমানবন্দর থেকে 300 ফিট রাস্তার অভ্যর্থনাস্থল, সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এবার কেয়ার হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন। 26 তারিখ শুক্রবার বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন 27 তারিখে। একই দিন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন রেদওয়ান আহমেদ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে স্বাগত জানান। ডক্টর রেদওয়ান আহমেদ এলডিপি থেকে যোগ দিলেন, আমার বিএনপিতে যোগ দিয়েছেন, তার জন্য আমরা কুমিল্লা 7 এই আসনটি আমরা এটা তাকে দেওয়া হচ্ছে। আমি বিএনপির সাথে সমঝোতার ভিত্তিতে নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমি বিএনপির নেতৃত্বাধীন যে আমাদের সমঝোতা হয়েছে সেই সমঝোতার সাথে আমি একমত। সংবাদ সম্মেলনে শরিক দলের আরো প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব। পিরোজপুর 1-এ মোস্তফা জামাল হায়দার, চেয়ারম্যান জাতীয় পার্টি। নড়াইল 2 ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, চেয়ারম্যান এনপিপি। যশোর 5 মুফতি রশিদ বিন ওয়াক্কাস, ইসলামী ঐক্য জোট। ঝিনাইদহ 4 মোহাম্মদ রাশেদ খান, গণ অধিকার। ববি হাজ্জাজ, এনডিএম, তিনি বিএনপিতে যোগ দেবেন এবং সেটা ঢাকা 13। ব্রাহ্মণবাড়িয়া 6 মোহাম্মদ জুনায়েদ,
আব্দুর রহিম সাকি গণসংহতি আন্দোলন। এটা আমরা ঘোষণা করলাম, এরপরেও আলোচনা চলবে। তারপরে যদি আরো কোনো সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত আবার পরবর্তীতে আমি আপনাদেরকে জানাবো। দলীয় নেতাকর্মীদের সতর্ক করে মির্জা ফখরুল বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ছেড়ে দেওয়া আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। কেউ স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সিদ্ধান্ত জানাতে বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। প্রধান উপদেষ্টাকে 5 মার্কিন আইন প্রণেতার চিঠি দেওয়া প্রসঙ্গ সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, তিনি চিঠিটি দেখেননি, এ বিষয়ে তিনি জানেন না। কিন্তু আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন আওয়ামী লীগকে দল হিসেবে বাদ দিয়েছে, তাই আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগের বিষয়ে আমাদের সরকারের অবস্থান স্পষ্ট যে আওয়ামী লীগের যেহেতু আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড আছে এবং আওয়ামী লীগের ইলেকশন কমিশন আওয়ামী লীগের পার্টি হিসেবে রেজিস্ট্রেশন স্ক্র্যাপ করেছে, বাদ দিয়েছে, তো সেই জন্য আওয়ামী লীগ এই ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না। রামপুরায় 28 জনকে হত্যার মামলায় সেনা কর্মকর্তা কর্নেল রেদওয়ানুল ইসলাম, মেজর রাফাত বিন আলম ও 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার ট্রাইব্যুনাল 1 জানায় এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে 20 জানুয়ারি। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় নিহত হন 28 জন। এই ঘটনায় মোট 6টি অভিযোগে ট্রাইব্যুনালে হাজির করা হয় বিজিবির 2 সদস্যকে। তারা 2 জনই সেনা সদস্য। পলাতক 2 জন সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল 1। চিফ প্রসিকিউটর দাবি করেন, আসামিরা অতি উৎসাহী হয়ে এই হত্যাকাণ্ড চালিয়েছে, যার অকাট্য প্রমাণ গণমাধ্যমে দৃশ্যমান। এই 2 জন আসামি অতি উৎসাহী হয়ে তারা কমান্ডিং পজিশনে থেকে এই 2 দিন তাদের নেতৃত্বে রামপুরা এবং বনশ্রী এলাকায় হত্যাযজ্ঞ চলেছে। যে বাহিনীর যে আসামি যারা, তাদেরকে ট্রেন আপ করা হয়েছিল বাংলাদেশের সীমান্ত রক্ষা করার জন্য, কিন্তু তারা সেই ট্রেনিং এবং শক্তি আমাদের সন্তানদের উপরে, জাতির সবচেয়ে মেধাবী সন্তান যারা দেশকে ভালোবেসেছিলেন সেই সব ছাত্র জনতার উপরে তারা এটা প্রয়োগ করেছিলেন। এই দায় আসামিদের ব্যক্তিগত দায়। তিনি অভিযোগ করেন, বিচার কার্যক্রম ভিন্ন দিকে সরানোর চেষ্টা করছেন গ্রেফতার সেনা কর্মকর্তাদের আইনজীবীরা। তারা যখন অপরাধগুলো করেছেন তারা কখনো সেনা কমান্ডের অধীনে ছিলেন না, সেনাবাহিনীর ইউনিফর্মে ছিলেন না, সেনাবাহিনীর ডিসিপ্লিনের মধ্যে ছিলেন না, তারা ছিলেন পুলিশ সদস্য। অথচ এই সেনা পরিচয়কে বাইরে ব্যবহার করার মাধ্যমে তারা এই মামলাটাকে সেন্সিটাইজ করার চেষ্টা করেছেন। এটা অসৎ উদ্দেশ্যে তারা করছেন আসামি পক্ষের এই আইনজীবীরা। আসামি পক্ষের আইনজীবী জানান, তারা ন্যায় বিচারের আশা করছেন। ওনারা সম্পূর্ণ নির্দোষ, ওনাদের গুলিতে আসলে কোনো মানুষ মারা যায় নাই। আমাদের এই 2 জন আসামি ওনারা চাইলে পালিয়ে যেতে পারতেন। তো যেহেতু ওনারা জানেন যে ওনাদের মাধ্যমে কোনো ক্যাজুয়ালিটি হয় নাই, ওনাদের সেই সৎ সাহস ছিল, ওনারা এই কারণে আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই প্রসিকিউশন ফেস করছেন। যেই 2 জন আসামিকে আমরা ডিফেন্ড করছি, এই 2 জন আসামি বেকসুর খালাস পাবে ইনশাল্লাহ। এদিকে যাত্রাবাড়ির ইমাম হুসাইন তাইম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 11 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। আগামী 5 জানুয়ারি আসামিদের গ্রেপ্তার করে হাজিরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন কাল, সংবর্ধনার ব্যাপক প্রস্তুতি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, বললেন শফিকুল আলম। রামপুরায় 28 জনকে হত্যা, সেনা কর্মকর্তা সহ 4 জনের বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ 20 জানুয়ারি। ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।